ইশতেহারে কোন প্রতিশ্রুতিটা বিএনপির জন্য দুর্দান্ত? মানে এটা আসলে মানুষের জন্য হলো, মানুষকে কাছে টানবে। আমার কাছে মনে হেলথ কার্ড কুড বি দ্য ট্রাম্প কার্ড। এটা যদি সত্যিকারভাবে এর মেসেজটা কনভে করা হয় এবং এটা যদি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, দ্যাটস গনা বি আ রেভলিউশন চেঞ্জ ফর দ্য হোল কান্ট্রি। অন্য দলগুলো যেটা করছে তারা ধর্মের দোহাই দিয়ে তারা তাদের মার্কায় ভোট চাচ্ছেন। এখন এই জাতিকে ঠিক করতে হবে তারা আসলে কি চায়, তারা কি আসলে দেশকে এগিয়ে নিতে চায় কিনা, তারা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কি চায়, তারা তাদের পরিবারের জন্য কি চায়, তাদের পরিবারের স্বাস্থ্যের জন্য কি চায়। বাংলাদেশে এই মুহূর্তে চলছে নির্বাচনী আবহ। নির্বাচনের বাইরে আসলে কিছু নাই। আপনি যেখানেই যান, চায়ের দোকান থেকে আসলে কোনো অফিসের কর্পোরেট রুম, সেখানেও আসলে একই আলাপ। নির্বাচন আসছে, কে এগিয়ে আছে, কোন দল কোথায় কিভাবে কোন পলিসি নিচ্ছে, এটাই একমাত্র আলোচনার বিষয়। আর স্বাভাবিকভাবেই মিডিয়া তো আসলে তার থেকে দূরে নয়। আর আমরা যারা এই মুহূর্তে সাংবাদিকরা কাজ করছি, কথা বলছি, সবাই কিন্তু নজর রাখছি সামনের দিনের রাজনীতি এবং নির্বাচনকে ঘিরে। রাজনীতিবিদরা যেমন করে আসলে নির্বাচনমুখী, সাধারণ মানুষ, ভোটার সবাই নির্বাচনমুখী, যারা পর্যবেক্ষক, যারা কোনো না কোনোভাবে রাজনীতির সাথে অংশ, তারাও আসলে নির্বাচনমুখী। আজকে সেই রাজনীতির অংশের একজনের সাথে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী এবং অধিকার কর্মী সামারু মির্জা। সামারু মির্জা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সামারু মির্জা, পুরো পরিচয়টা দিলাম না, কিন্তু পরিচয়টাকে একটু দিতে চাই। ইটস আপ টু ইউ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের মেয়ে আপনি, সামারু মির্জা, এবং একটা রাজনৈতিক পরিবেশে আপনি বেড়ে উঠেছেন। সেই আলাপে যাব, তার আগে একটু জেনে নেই যে পরিচয়টা দিলাম যে চিকিৎসা বিজ্ঞানী এবং অধিকার কর্মী সামারু মির্জা, থাকেন প্রবাসে। সেখানে ঠিক কি কি কাজ করেন? আচ্ছা, আমি চিকিৎসা বিজ্ঞানী বলছি। সো ইটস লাইক মেডিকেল সায়েন্টিস্ট। আমার পড়াশোনা হচ্ছে আপনার মেডিকেল সায়েন্সে, পিএইচডি, পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যান্ড এভরিথিং। বাট তারপরে আমি অস্ট্রেলিয়ান গভর্নমেন্টে জয়েন করি অ্যাজ আ রেগুলেটরি সায়েন্টিস্ট। এবার একটু জানতে চাই আপনার কাছে, ছুটি কাটাতে নিশ্চয়ই এসেছেন? জি, আমি ইউজুয়ালি প্রতি বছরই আসা হয়, আরও আসা হয় যখন আমার বাবা জেলে যান, তখন আমার আব্বাকে দেখতে যাওয়ার জন্য আমার দেশে আসা হতো। এবার তো প্রেক্ষাপট ভিন্ন, এবার বাবা নির্বাচনী মাঠে। জি, সো নিশ্চয়ই আপনি সেই প্রচারণার কাজে অংশ নিচ্ছেন বাবার। ঠিক ওভাবে তো প্রচারণা এখন শুরু হয়নি। আমি বিভিন্ন রুট লেভেলে যারা আছেন, মা বোনদের সাথে কথা বলছি, তাদের সমস্যাগুলো শুনছি, এভাবেই কাজটা আর কি গুছাচ্ছি। বাট নির্বাচনী প্রচারণা শুরু হবে 22শে জানুয়ারি থেকে। জি। তো সেক্ষেত্রে এই যে আপনি মাঠে কাজ করছেন, আপনার কাছে পরিবেশটা কেমন মনে হচ্ছে? মানে আপনার তো একটা নিয়মিত যোগাযোগ আছে, হুম কি দেখছেন আপনি? নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক পরিবেশ হুম কেমন দেখছেন? এবারে ঠাকুরগাঁয়ে একটু অন্যরকম লাগছে কারণে বিকজ আমি এর আগেও নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছি আব্বুর সাথে, 2018 সালে নিয়েছি, 2001 সালে নিয়েছি। এবার একটু অন্যরকম লাগছে বিকজ আমার কাছে মনে হচ্ছে যে ডেমোগ্রাফিটা একটু বদলে গেছে, প্রচুর ইয়াং ভোটার। আর ঠাকুরগাঁর মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রার মান আমার কাছে মনে হচ্ছে কিছুটা কমে গেছে, মানটা একটু কমে গেছে। ইন আ ওয়ে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তারপরে আপনার প্রচুর আনএমপ্লয়মেন্ট, ওখানে তরুণ সমাজের কাছে কোনো জব নেই, যে কারণে মাদক ব্যবহারও বেড়ে গেছে। আমি যেটা জানলাম যে মাদক ব্যবহার বেড়ে গেছে, ড্রাগ অ্যাডিকশন বেড়ে গেছে। এবং ওখানকার সদর হাসপাতালটাতে গিয়ে আই ওয়াজ রিয়েলি লাইক এ ব্রোকেন হার্ট বিকজ ওখানে হাসপাতাল অবস্থা খুবই করুণ। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ বিকজ আমরা গত 15 বছরে এত উন্নয়নের কথা শুনলাম, কিন্তু রুট লেভেলে তো আসলে আমি কিছুই দেখলাম না ঠাকুরগাঁতে। ঠাকুরগাঁ আসলে একটা বিচ্ছিন্ন চিত্র কিনা সেটা আমি বলতে পারবো না, বা ঠাকুরগাঁকে এবার আমার খুব কেন জানি ডাল মনে হয়েছে। আমরা তো অর্থনীতি, সামাজিক অবস্থার কথা আপনি বলছিলেন। আমি যদি রাজনীতিকে দেখি বা নির্বাচনকে দেখি, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় পরিবেশটা কেমন, কতটা চ্যালেঞ্জের মধ্যে আছে আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচনী ব্যবস্থা? আমি জানি যে নির্বাচনী কমিশন অনেক কিছু এবার রেস্ট্রিকশন দিয়েছে। গত 15 বছর পরে একটা সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে যেখানে মানুষ অংশ নেবে, এবং আমরা আশা করছি একটা ভীষণ হাই টার্ন আউট হবে। বাট যেই আনন্দ দেখার কথা মানুষজনের চোখে মুখে, আমি সেটা এবার দেখতে পাইনি। এবং একটা কেমন যেন একটা অনিশ্চয়তা যে নির্বাচন হবে তো, যদিও ডেট ডিক্লেয়ার্ড হয়ে গেছে এবং নমিনেশন পেপার সাবমিশন হয়ে গেছে, স্ক্রুটিনি হচ্ছে, তারপরও আই ডিড নোট দ্যাট পিপল আর নট ভেরি এক্সাইটেড ইয়েট
আমি জানি না আগামী 5-6 দিন পরে কি হবে, বাট আমি ঠাকুরগাঁতেও সেটা দেখিনি, একটা কেমন যেন একটা অনিশ্চিত পরিবেশ। একজন রাজনীতিবিদ হিসেবে তার পর্যবেক্ষণটাকে আপনি কখনো নিয়েছেন, বা আপনার কাছে কি মনে হয় যে কেন মানুষ ভয় পাচ্ছে, কেন আসলে সে উৎসবমুখর পরিবেশ আসছে না নির্বাচনের? এটা তো গত 1.5 বছরের যে অবস্থা বাংলাদেশে, সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে কেন মানুষ এখন পর্যন্ত কনফিডেন্টলি এগিয়ে যাচ্ছে না নির্বাচনের সব কাজে পার্টিসিপেট করার জন্য। বিকজ সিন্স 5th August 2024 একটা পর একটা ঘটনা যেটা ঘটেছে বাংলাদেশে, অ্যান্ড শেষ ঘটনা যেমন হাদির মৃত্যু, হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে, আই থিঙ্ক পিপল আর বিট হেজিটেন্ট টু এক্সপ্রেস তারা কি ভাবছে, তারা কি চিন্তা করছে, তারা হেজিটেন্ট হয়ে গেছে এক্সপ্রেস করতে। গত 15 বছরে ফ্রিডম অফ স্পিচের উপরে একটা স্টেট মেশিনারি দ্বারা একটা ইম্পোজড রেস্ট্রিকশন ছিল, কিন্তু আনফর্চুনেটলি গত 1.5 বছর এটা আমাদের হওয়ার কথা না। এখন সমাজের বিভিন্ন ফ্রন্টকেই বোধহয় মানুষ ভয় পাচ্ছে। হ্যাঁ, যে ধরুন আপনি একটা কথা বলবেন পাবলিকলি দাঁড়িয়ে, কিন্তু বলার আগে আপনি হয়তো ভাববেন যে ওখানে যে লোকটি দাঁড়িয়ে আছে ও আসলে কে, ও কাকে রিপ্রেজেন্ট করছে, ও আমাকে টার্গেট করবে কিনা। এই ব্যাপারটা আমি অনেক জায়গায় দেখেছি যে গ্রুপ অফ পিপল যারা ওপেনলি কিছু বলতে চায় তারা হয়তো বা সংকোচ বোধ করছে। এই সংকোচটার কারণেই আমার মনে হয় অনিশ্চয়তাটা, একটা হ্যাপিলি একটা ইনক্লুসিভ যে একটা পরিবেশ, এটা মনে হয় অনেকেই হয়তো বা দে ডোন্ট ফিল ইনক্লুডেড না, কিন্তু এই ইনক্লুসিভ পরিবেশ আনার জন্য, এই ভয়হীন রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্যই তো আমার 5th August হলো। অ্যাবসলিউটলি। তো তাহলে কি কেন আসলে আমরা সেই জায়গাটায় যেতে পারলাম না? এই জায়গাটায় দায়টা কার? সরকারের, অন্তর্বর্তী সরকারের, নাকি রাজনৈতিক দলগুলোর, নাকি এখনো সেই ঘৃণা বিদ্বেষের চাষ রয়ে গেছে বলেই আমরা সেখান থেকে বেরোতে পারছি না? আমি আমার অনেক প্রিয় মানুষেরা ইন্টারিম গভর্নমেন্টে আছে, আগেই বলে দিচ্ছি, বাট তারপর আমি মনে করব যে সর্বপ্রথম রেসপন্সিবিলিটি ছিল ইন্টারিম গভর্নমেন্টের, বিকজ তারা সরকার, দে হ্যাভ অল দ্য মেশিনারিজ আন্ডার কন্ট্রোল, সব ইনস্টিটিউশনরা আছে। কেন বলছি জানেন? বিকজ 5ই আগস্টের পরেই যেই মব ভায়োলেন্স শুরু হলো, কিংবা যে একটা অনিশ্চিত পরিবেশ তৈরি হলো, যে হেট্রেড আমরা দেখা শুরু করলাম, এবং যে ট্যাগিং, একটা ডিফারেন্ট টাইপের ট্যাগিং রাজনীতি শুরু হলো। আপনি কিছু বললেই, আপনি যদি একটা সঠিক কথাও বলেন, সেখানে আপনাকে দোষর বানিয়ে দেওয়া হলো। এই বিষয়গুলোতে আমার মনে হয় ইন্টারিম সরকার সারেন্ডার করে ফেলছে। দে ওয়ার ভেরি সাবমিসিভ। তারা যদি প্রথম দিকে একটা শক্ত স্ট্যান্ড নিত যে এই ধরনের কোনো কিছু আমরা মেনে নেব না, তাহলে কিন্তু এত বেশি, এত তীব্র আকার এগুলো ধারণ করতো না। আপনি দেখুন, আপনি বলছেন যে আমি মনে করি যে ব্যক্তিটি কোনো ক্রাইম করেনি, আমি মনে করি তার আমাদের দেশে রাজনীতি করার অধিকার আছে। যে ব্যক্তিটি কোনো ক্রাইম করেনি তার অবশ্যই আমার পাশের টেবিলে বসার অধিকার আছে। আমরা কিন্তু এগুলো হতে দেইনি। হ্যাঁ, প্রথম থেকে এটা হতে দেইনি। আরেকটা ব্যাপার খুব জরুরি দরকার ছিল, যেটা আমি 6ই আগস্টে অস্ট্রেলিয়া একটা টেলিভিশন ইন্টারভিউতে বলেছিলাম, একটা ট্রুথ, জাস্টিস অ্যান্ড হারমোনি কমিশন হবার দরকার ছিল বাংলাদেশের, বিকজ দ্য নেশন নিডেড আ ক্লোজার ব্যাডলি। শুধু জুলাই তো না, গত 15 বছরে যে গুম খুন হয়ে গেছে, এই প্রত্যেকটার বিষয়ে একটা ক্লোজার দরকার ছিল। কিন্তু গণহারে সবাইকে মামলা দিয়ে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে এই ক্লোজারটা সম্ভব না। এটা আরও ঘৃণার চাষ করা হয়। সেখানে স্টেপ বাই স্টেপ একটা ট্রুথ রিভিলিং একটা স্টেজ দরকার ছিল। তারপরে বিচার, যারা রিয়েলি ক্রিমিনাল, যারা পারপেট্রেটার্স, তাদেরকে অবশ্যই তার বিচার হতে হবে। কিন্তু ধরুন আমার পাশের ইউনিয়নের একটি ব্যক্তি, যিনি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তিনি আমার ভিন্ন মতবাদে বিশ্বাস করেন, আমি কেন তাকে মিসট্রিট করব? কেন আমি তাকে ট্যাগ করব? কেন তাকে আমি দোষর বলে তার সমাজের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করব? আমি ব্যক্তিগতভাবে এর পক্ষে নই। যদিও আমার পরিবার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু আমার পরিবার না, বাংলাদেশের মানে আমাদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ পরিবার। কিন্তু একটি সমাজকে এগিয়ে যেতে হলে আমাদের কিন্তু এ ধরনের একটা হারমোনি দরকার ছিল, যেটা পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। এই জায়গাটাতে একটু যেতে চাই যে কেন সরকার ফেল করলো, এই জায়গাটাতে কেন সরকার মানে উদ্যোগী হলো না বা সাহসটা করলো না বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় সরকার দুর্বল। সরকার প্রবাবলি তারা আই ডোন্ট নো, আদর্শগতভাবে কিংবা মানসিকভাবে তার একটা দুর্বল সরকার। হ্যাঁ, এবং আপনি দেখুন 5ই আগস্টের আগে কিন্তু জুলাইতে একটি এজেন্ডা ছিল সবার, শেখ হাসিনার ফল হতে হবে, এই হত্যাকাণ্ড থামতে হবে। এছাড়া কিন্তু আসলে সত্যিকার অর্থে মেজরিটি পিপল যারা পার্টিসিপেট করেছিল তারা অন্য কোনো কিছু চিন্তা করেনি। তাদের একটি উদ্দেশ্য ছিল হত্যাকাণ্ড থামাতে হবে। বাট 5ই আগস্টের পরে যেটা হলো যে অনেক ফ্রন্টে অনেক এজেন্ডা হয়ে গেল, অ্যান্ড আই হ্যাভ আ ফিলিং যে সরকার আসলে এত এজেন্ডার সঙ্গে দে কুড নট ডিল উইথ দ্যাম।
এবং মানে কনসিকুয়েন্টলি তারা দুর্বল সরকারে পরিণত হয়েছে। এবং সরকারের যে প্রথম দায়িত্ব হচ্ছে সমাজে কোহেশনটা মেনটেন করা, সমাজে হারমোনি ফিরিয়ে আনা এবং আইন শৃঙ্খলা রক্ষা করা, ওইখানটাতে আমার মনে হচ্ছে সরকার সবচেয়ে বেশি দুর্বলতার প্রমাণ দিয়েছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এই যে অভিযোগটা এই সরকারের প্রতি আছে যে সরকারটা আসলে অন্য কোথাও থেকে কেউ চালাচ্ছে, যার জন্য আসলে ওনার এই সরকারের যেভাবে অ্যাক্ট করার কথা সেটা সেভাবে করতে পারছে না, কারণ তার হাতে তো কিছু নেই? ডু ইউ ফিল এভার লাইক দ্যাট? আমি এটা ফিল করি না, টু বি অনেস্ট, বাট দেয়ার আর ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, দ্যাটস ফর শিওর। এখন এই দুর্বল যখন একটি সরকার হয়, তারা আসলে কখন কোন স্টেক হোল্ডারের কোন কথায় ইনফ্লুয়েসড হয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেটা তারা ভালো করে জানে। আমরা হয়তো বা হিস্ট্রিতে তো আসলে কোনো কিছু রাগঢাক থাকে না একটা সময়ে, অবশ্যই আমরা ভবিষ্যতে জানতে পারবো। আরেকটা জিনিস একটু জানতে চাই, এই যে এই পরিবেশ তৈরি হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোর দায় কতখানি দেখেন? কারণ তারাও তো বদলের রাজনীতির কথা বলছে, প্রায় সবগুলো, আপনার বিএনপি থেকে শুরু করে প্রত্যেকে বলেছিল বদলের রাজনীতির কথা, যেখানে আসলে ঘৃণার আলাপ হবে না। রাজনৈতিক দলগুলোর দায়, এটা একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, বিকজ আমরা জানি যে এক একটি রাজনৈতিক দলের এক একটা এজেন্ডা। এখানে এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এখন প্রতিটি রাজনৈতিক দল তাদের যে নিজস্ব এজেন্ডা সেটা নিয়ে কাজ করে যায়। মানে সমাজে যে কোহেশনের কথা আমরা বলি, সমাজে যে হারমোনির কথা বলি, আমার কাছে মনে হয় মোরলেস এগুলো আসলে কোন এজেন্ডার সাথে কনফ্লিক্ট করে এটার উপরই ডিপেন্ড করে ওই রাজনৈতিক দলগুলোর দায়। আমি যেটা বুঝতে পারি, বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা চেয়েছে একটি নির্বাচন হোক, নির্বাচন হলে একটা স্থিতিশীলতা দেশে ফিরে আসবে, যেটা এখন আপাত দৃষ্টিতে প্রমাণিত হয়েছে যে এত দেরিতে নির্বাচন হচ্ছে, এখানে সমাজের যে ক্ষতি হবার সেটা হয়ে গেছে, আরো বেশি ঘৃণার চাষ হয়েছে। সেদিকে অন্য রাজনৈতিক দলগুলোর জন্য হয়তোবা মানে এটা তাদের জন্য কনভিনিয়েন্ট ছিল যে নির্বাচন পিছাক। তো যেটা বললাম, এক একটা এজেন্ডা নিয়ে এক একটা দল কাজ করেছে এবং কনফ্লিক্টটা হয়েছে। অ্যাট দ্য এন্ড অবভিয়াসলি তাদের মধ্যে সেই সমন্বয়টা ছিল না এবং ডিফারেন্ট এজেন্ডার কারণে তাদের কার্যকলাপ ডিফারেন্ট হয়েছে। কিছুটা তো দায় আছে এবং এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই দায় মেনে নিতে হবে, তাদেরকে রেসপন্সিবিলিটি শো করতে হবে। বিএনপি নির্বাচন মুখী একটা দল, নির্বাচন তারা চেয়েছে, তাদের মুখে বদলের কথা আছে, তাদের ইশতেহারও আমরা দেখি যে আমূল বদলে না ফেললেও আমূল বদলে ফেলার একটা চেষ্টার কথা পাওয়া যায়। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আদতেই কি এই প্র্যাকটিসটার বদল আনতে পারবে? আমার কাছে মনে হয় যে এটার কোনো বিকল্প কিন্তু পোস্ট 5th অগস্ট বাংলাদেশে নেই। বদলাতে হবে, কিন্তু আমি আমূল বদলে ফেলার কিন্তু পক্ষে না। কেন বলছি? পৃথিবীতে কোনো বদলই সাস্টেইনেবল হয় না যদি সেটা একটা কন্টিনিউয়াস প্রসেস না হয়। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে যে রিফর্মগুলো হয় সেটা কিন্তু 1 দিনে 2 দিনে 6 মাসে হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যায়। আর বদলানো সম্ভব, এবং আমি মনে করি বিএনপির যে আমি ইশতেহার দেখেছি, আমি বিএনপি পলিসি মেকিংয়ে নই, আছি না, কিন্তু বিএনপি পলিসি মেকিংয়ে যে ব্যাপারগুলো আমি জানতে পেরেছি, তাদের পলিসি নিয়ে যে কাজগুলো দেখেছি, আমি সেক্ষেত্রে নিয়তের কোনো অভাব দেখি না। আমার কাছে মনে হয় যে দে all have good intentions and they now have a really good team যারা কাজ করছে। এবং বিএনপির আমার এই বিষয়ে কোনো হিপোক্রেসি নেই। I do believe in liberal democracy. হ্যাঁ, I do believe in democratic values. এবং আমার কাছে মনে হয় যে বিএনপির একটা খুব কোর যেটা ব্যাপার আমাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ভালো কম্বিনেশন এখন হয়েছে উইজডম আর ইউথের। হ্যাঁ, এবং আই থিঙ্ক যে এই বিষয়টিকে তারা যদি কাজে লাগাতে পারে তাহলে তাদের পক্ষে অবশ্যই বাংলাদেশে ভালো পরিবর্তন আনা সম্ভব। বাট এগেইন কোনো কিছু চোখের নিমিষে হবে না। চোখের নিমিষে অবশ্যই হবে না, বা আমি আসলে 5 বছরেও হয়তো হবে না, আরো 2টা যে কালচারটা জারি রাখতে হবে একেবারেই। কিন্তু এই যে কালচারটা জারি রাখতে চাই আমরা, আমি হয়তো একদম দলের শীর্ষস্থানীয় নেতা, তিনি হয়তো কল্পনা করছেন, ভাবছেন, পরিকল্পনা করছেন যে আমি এভাবে বদলাতে চাই, কিন্তু এই তথ্য বা এই চিন্তা কি একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছাতে পারছেন, মোটিভেট করতে পারছেন? কারণ গত 1.5 বছর ধরে যদি আমরা দেখি, তার প্রতিফলন কিন্তু দেখি না, মানে সেটা কিন্তু পৌঁছানো যায় নাই। সেই কেন পারলো না আসলে? আপনার মানে একেবারে উপরের চিন্তার সাথে নিচের চিন্তার যোগসূত্র তৈরি হয় না কেন? ব্যাপারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। there are always some gray areas এখানে। বাংলাদেশ একটা অত্যন্ত কি বলবো, মানে প্রচুর মানুষ বাংলাদেশে, এবং বাংলাদেশে অনেক রকমের সমস্যা। আমি রুট লেভেলের কথাই বলি। আমি আপনাকে কিছুক্ষণ আগে যে সমস্যাগুলোর কথা বলছিলাম, এ ধরনের হাজারো সমস্যা আছে, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এখন বাংলাদেশে আপনি রুট লেভেলে যখন একটা পলিটিক্যাল লিডারের মেসেজ পৌঁছে দিবেন, আপনি বললেন, তারা শুনলো, তারা মোটিভেটেড হলো,
কিন্তু তার পরদিন তাকে হয়তোবা তার কাজে যেতে হচ্ছে। সেখানে আরও অনেক রকমের লোক আছে। বাংলাদেশের মানুষের আমার কাছে মনে হয় জাতিগতভাবে তো জেনেটিক মেকআপ নিয়ে বড় রিসার্চ হওয়া দরকার। ভেরি ইন্টারেস্টিং ট্রেডস আপনি যদি চিন্তা করেন, এই ট্রেডগুলো নিয়ে একটা জাতি যে এত বছরে এখানে এসেছে, এটাতে আমি বিস্মিত হই। আপনি পুরো সাবকন্টিনেন্টের কথা চিন্তা করেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। আপনি যদি ভারতে যান, ভারতের রুট লেভেলে কিন্তু একই রকমের সমস্যা। বিলিভ মি, বাংলাদেশ ইজ নট ডিফারেন্ট। পাকিস্তানের রুট লেভেলে একই রকম সমস্যা। এবং আমি তো বলি যে আমরা বলি, কিন্তু অনুন্নত দেশগুলো, গরিব দেশগুলো, প্রত্যেকটা মানুষের স্ট্রাগলের স্টোরি একই রকম। পলিসি মেকাররা প্রবলেম করে, টু বি অনেস্ট। ভারতের সাথে আমাদের যে প্রবলেম, কিংবা পাকিস্তানের সাথে আমাদের যে প্রবলেম, সব কিন্তু পলিসি মেকিং লেভেলে। বাট সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণার গল্প কিন্তু একই। হ্যাঁ, সো পলিটিক্যাল মেসেজ কনভে করার কথা যখন বলবেন, এগেইন সময় লাগবে। হ্যাঁ, আপনি যদি উন্নয়নগুলোভাবে আনতে পারেন, আপনি যদি এডুকেশন সেক্টরে একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে পারেন, আপনি যদি স্বাস্থ্য খাতে রেভলিউশনারি চেঞ্জ আনতে পারেন, আপনি সামাজিক যে কোহেশনটার কথা আমি বারবার বলছি, এখানে যদি আপনারা কাজ করতে পারেন, আপনার যদি প্রকৃত প্রতিটা ধর্মের মেসেজ কিন্তু সেম, শান্তি। দিস ইজ দ্য কোর মেসেজ। হ্যাঁ, এবং কোনো ধর্মকে ছোট করে দেখে না। এই মেসেজগুলো যদি আপনি স্প্রেড করতে পারেন, এবং সবচেয়ে জরুরি কি জানেন, মানসিকভাবে একটা সুস্থ জাতি তৈরি করা। বাংলাদেশে যেটা বলছিলাম যে এত সমস্যায় জর্জরিত একটা জাতি, আই এম সিরিয়াসলি কনসার্ন যে আমাদের মেন্টাল হেলথ নিয়ে আসলে গবেষণা হওয়া দরকার। সেটা তো বটেই, মানে কোভিডের পর আরো বেশি হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করলে আই হোপ যে ইনশাল্লাহ আগামী 50 বছরে হয়তো বা আমি বাঁচবো না, হ্যাঁ, বাট হ্যাঁ, আমাদের সন্তানেরা, তাদের সন্তানেরা হয়তো, ইনশাল্লাহ। ধরেন আপনার কথা সূত্র ধরেই আই এম সরি, আমি আসলে খুব আশার বাণী দিতে পারছি না যে এক নিমিষে সবকিছু হয়ে যাবে, বাট বিং রিয়েলিস্টিক। বিশ্বাসও করবে না। হ্যাঁ, বিং রিয়েলিস্টিক। আরে কি বলে, মানে আমি তো ডেইলি এই জীবন যাপন করছি, আমি এক্স্যাক্টলি প্রতিদিন এই ক্ষোভ, ক্ষুধা, কষ্ট, সাফারিংস এর মধ্যেই আছে। সো আমি আশার বাণী দিলে বলবে যে ও আচ্ছা ঠিক আছে, এক্স্যাক্টলি, ডটার অফ এ পলিটিশিয়ান। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি ওর কথা বলবো না, আমি কেন মিথ্যা কথা বলবো। থ্যাংক ইউ সেটা না বলার জন্য। সো সেক্ষেত্রে আমি যে এই জিনিসটা ডেলিভার করতে চাই, পরিবর্তনের কথা বলতে চাই, একটা রাজনৈতিক দলের মধ্যে পরিবর্তন কতখানি এসছে বলে আপনি মনে করেন? গণতন্ত্রের চর্চা আসলে কতখানি হচ্ছে? মানে এবারে যদি আমরা দেখি যে এই যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, সেটা নিয়েও তো আসলে বিরাট আলাপ আলোচনা হচ্ছে। বিএনপি আসলে লিটারেলি স্ট্রাগল করছে তার এই বিষয়টা নিয়ে। সেখানে আসলে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে নিজের দলের ভেতরে এই চর্চাটা কতখানি দেখলাম যে তৈরি হলো আসলে সবার। আমি যেটুকু জানি, এগেইন আমি পলিসি মেকিং এ নেই, হ্যাঁ, আমি যেটুকু জানি সেটা হচ্ছে বিএনপির এই ব্যাপারটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে বাইরে, একদম টু বি অনেস্ট, যে বিএনপির দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা হয় না। আমি নিজে চাক্ষুষ দেখেছি, হ্যাঁ, আমি নিজে চাক্ষুষ দেখেছি স্থায়ী কমিটিতে কি ধরনের গণতান্ত্রিক চর্চা হয়। সেখানে প্রত্যেকটি সদস্যের মতামত জানতে চাওয়া হয় এবং মেজরিটির মতামতের সিদ্ধান্তই কিন্তু নেওয়া হয়। এটা আমি বললাম। দ্বিতীয়ত, আপনি যে নমিনেশনের কথা বলছেন, নমিনেশন ব্যাপারটাতে আমি জানি, আমার আসলে বিশদে যাওয়া উচিত নয়, কিন্তু আমি যেটুকু জানি সেটাও কিন্তু একেবারে প্রফেশনালি জরিপ করে সেভাবে নমিনেশনগুলো হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমি জানি না, অসন্তোষের কারণ হতেই পারে, বিকজ 15-17 বছর তো আসলে হাজার হাজার নেতাকর্মী সাফার করেছে, হ্যাঁ, এবং প্রত্যেকেরই তো আসলে ক্যারিয়ার অ্যাসপিরেশন থাকে, উচ্চাকাঙ্ক্ষা থাকে। তারপরও সকলের সাথে কথা বলেই নমিনেশনগুলো হয়তো বা দেওয়া হয়েছে, বাট পলিসি মেকাররা হয়তো আমার থেকে বেশি ভালো জানেন। এগেইন ডিসক্লেইমার, আমি কিন্তু জানি না, পলিসি মেকিং এ আমি জড়িত নেই, আমি কিছুই বলতে চাচ্ছি না। বাট আমার কাছে মনে হয় দলে ইন্টারনাল ফোরামে গণতন্ত্রের চর্চা হয়, হয়তো বা আরো হওয়া দরকার। আচ্ছা, গণতান্ত্রিক চর্চা হয়, হ্যাঁ, তো যে এই মুহূর্তে তারেক জিয়া আসলে কেন চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান হবেন? উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। খালেদা জিয়ার অসুস্থতায় ওনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। আসলে এই পলিসিতেই যাওয়া উচিত, এটাই গঠনতন্ত্র, তাই তো? কিন্তু এই যে আমরা বলি একই সাথে নেপোটিজম, আরো ভালো কেউ আসলে এখানে আসার সুযোগ হয়তো আছে, কিন্তু উনি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার ছেলে বলেই আসলে উনি সুযোগটা পাচ্ছেন। এইটার পরিবর্তনটা কবে আসবে? এখানে আমার একটা দ্বিমত আছে। সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক পরিবারে একজন রাজনৈতিকের ছেলে যে যোগ্য রাজনৈতিক হতে পারবে না, সেটা কিন্তু নয়।
হ্যাঁ বা পারবে যে সেটাও কিন্তু না। এক্স্যাক্টলি। সো আমরা একটা পলিটিক্যাল উদাহরণ কিন্তু দেখেছি আমি হ্যাঁ এখানকার। এক্স্যাক্টলি। সো পলিটিক্যাল ফ্যামিলিগুলো থেকে একটি ভালো পলিটিশিয়ান বের হয়ে যাওয়ার কিন্তু হাই পোটেনশিয়াল আছে। বিকজ আমি বলছি না যে আমি পলিটিক্স করব, কিন্তু দেখুন আমি নিজে একটা রাজনৈতিক পরিবারে আমি বড় হয়েছি। সো আমার যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস, পলিটিক্যাল কনসিয়াসনেস এবং আমি যেটুকু দেখেছি, হ্যাঁ, সেটুকুতে কিন্তু আমি একথা বলতে পারি যে আমার রাজনৈতিক জ্ঞান আরেকজন পাশে আপনার থেকে কম নয়, কিন্তু আপনিও যোগ্য। হ্যাঁ, আপনিও একজন পলিটিশিয়ান হিসেবে যোগ্য হতে পারেন, বাট এর এমন না যে আমি যোগ্য হতে পারবো না। সো দিস ইজ মাই ফার্স্ট অবজেকশন। একটা ভালো, আপনি ট্রান্সকমের কথা বলেন, হ্যাঁ, লতিফুর রহমানের মেয়ে কেন তার ডিরেক্টর হবে? বিকজ প্রবাবলি শি হ্যাড দ্যাট এক্সপিরিয়েন্স। নেপোটিজমের কথা যদি বলেন, বাংলাদেশে প্রত্যেকটা অর্গানাইজেশনে নেপোটিজম আছে। পলিটিক্যাল ফ্যামিলি থেকে যখন একজন বের হয়ে পলিটিশিয়ান হচ্ছে তখন আমরা নেপোটিজমের কথা বলছি, বাট এগেইন না, আমি যখন নেপোটিজমের গণতন্ত্রের এগেনস্টে। কথা বলছি, হ্যাঁ, আমি যখন বলছি পরিবর্তনের কথা, হ্যাঁ। এই জায়গাটাই আমি কেন পরিবর্তন করি না? না, again, ইট ইজ নট অনলি বিএনপি, হ্যাঁ। আদার পার্টিজ অলসো। এগেইন আপনি দেখেন তারেক জিয়া যখন সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়, আর রিমেম্বার একটা কিন্তু প্রপার কাউন্সিলের মাধ্যমে উনি হয়েছিলেন। সো এমন না যে ওনাকে উড়ে এসে জুড়ে উনি বসে গেছেন, উনি কিন্তু ভয়ে তারেক জিয়াকে দিয়েছে, আমি কি করবো ভাই? কিছু তো করার নাই। দিস ইজ হিলারিয়াস। আই ডোন্ট নো কাউন্সিলরদের কি মতামত ছিল ওই সময়, বাট উনি কিন্তু রাজনীতিও করছিলেন 90-এর দশকের শেষ থেকে। উনি কিন্তু একেবারে সেই বগুড়ার মেম্বার হয়েছিলেন তৃণমূল থেকে। হ্যাঁ, নট অনলি তারেক জিয়া, হ্যাঁ। actually। ধরেন আমি যদি সবার কথাই বলি, আমি যদি শেখ হাসিনার সময় বলি যে জয়কে আসলে এই চেয়ারে আনার প্রচুর চেষ্টা হয়েছে, কিন্তু সম্ভব হয় নাই, কারণ মেধা একটা খুব জরুরি বিষয়। অ্যাবসলিউটলি। কিন্তু এই যে চেষ্টাটা, আমি কথা বলতে চাই সেই প্র্যাকটিসটা নিয়ে। Why this হ্যাঁ, practice? I understand your point, but I don't agree with this. হ্যাঁ, মানে এই যে ব্যাপারটা হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে এটার পক্ষে নই। আমি মনে করি যে যোগ্য তারই আসা উচিত। কিন্তু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমি আপনাকে সাবকন্টিনেন্টে কিন্তু মানুষের মাইন্ডসেট নিয়ে একটু আগে কথা বলছিলাম, জেনেটিক মেকআপ নিয়ে কথা বলছিলাম। আপনাকে বুঝতে হবে যে পপুলার পলিটিক্সে এগুলো ফ্যাক্টর। আপনি রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে মানুষ চায়। আপনি দেখুন ওখানে জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টোকে মানুষ চায়। ঠিক একইভাবে এখানে হয়তো বা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে মানুষ চায়। কিন্তু আপনি একই সাথে দেখুন, যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু টিকে থাকতে পারছেন না। আপনি জয়ের কথা বললেন, হ্যাঁ, জয় যদি যোগ্য হতো তাহলে সে এখনই দেশে ফিরে এসে সে রাজনীতি হাল ধরতো। সে তো চেষ্টা করছে গত 1.5 বছর ধরে। হ্যাঁ, মানে তখনও চেষ্টা করেছে, কিন্তু ঘটনাটা ঘটেনি। ঠিক একইভাবে দেখেন, বেনজির ভুট্টোর ভাই ছিল, বেনজির ভুট্টোর বোন ছিল, কিন্তু বেনজির ভুট্টোই কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলেন। সো হুএভার ইজ কোয়ালিফাইড সে টিকবে। কিন্তু আবার ইমরান খানের কথা চিন্তা করেন, ইমরান খান সেই রুট লেভেল থেকে কিন্তু উঠে এসেছেন এবং সে অ্যাট দ্য এন্ড হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। আপনি এখন মোদির কথা চিন্তা করেন, হ্যাঁ, মোদি সেই চায়ের দোকানদার থেকে সে এখন ভারতের প্রধানমন্ত্রী। সো চেঞ্জ হয় না তা ঠিক না, হবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশও হবে। যে যোগ্য তাকেই দেখবেন বাংলাদেশ একসময় লিডার হিসেবে মেনে। এবং তারেক জিয়া যদি যোগ্যতা প্রমাণ না দিতে পারেন তাহলে আমরা দেখবো আগামী 10 বছরে কি হয়, তাই না? এবং যদি উনি যোগ্য হন উনি টিকে যাবেন। এখন এই জায়গাটা আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে ধরেন আমরা বলছি যে সাধারণ মানুষ ভোট দিবে, সাধারণ মানুষ কাকে ভোট দিবে? সে তো তার এলাকার প্রার্থীকে ভোট দিবে, রাইট? কিন্তু আমি জানি যে আমার এই প্রার্থী আসলে আমার পছন্দের দলটিকে দলটির সাথে নেই। আমার পছন্দের দল যেটি সেটিকে সে আবার ফ্যামিলি লিগেসি ধরে আছে, সে আসলে বহু বছর ধরে আসলে এই দল করে যাচ্ছে। এই যে ভোট দেওয়ার ক্ষেত্রে টানা পড়েন একজন ভোটারের, সে তো আসলে তার ঠিকঠাক ডিসিশনটা নিতে পারছে না, কারণ এই লিগেসির কারণে, এই পরিবারতন্ত্রের কারণে, এই দলের মার্কার কারণে। না, আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি, বাট এগেইন, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আপনি যখন পারিবারিক রাজনীতির কথা বলছেন তখন দেখা যাচ্ছে ওই পরিবারটা ওই জেলায় হয়তো বা সাধারণ মানুষের টেক কেয়ার করে। ওকে, মানে ধরেন সাধারণ মানুষ যখন ওই পরিবারের বাড়িতে যাচ্ছে সে সেই সাপোর্টটা পাচ্ছে এবং তাদের একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে। এখন ওখানে যদি আরেকজন ব্যক্তি আসেন যিনি ওই পরিবারে কেউ নয় এবং যোগ্যতর,
তাহলে কেন মানুষ তাকে ভোট দিবে না? দিচ্ছেও কিন্তু। এটা বাংলাদেশে অনেক জেলায় কিন্তু ফ্যামিলি লেগাসির বাইরে এসে ক্যান্ডিডেটরা ইলেক্টেড হয়েছে। না, এই যে হ্যাঁ। দল মার্কার বাইরে যে ভোটারকে আসলে সিদ্ধান্ত নিতে পারে। কঠিন হয় কিন্তু হয় না তাও কিন্তু না। ইভেন আপনি দেখেন আমেরিকা তো হয়, কেনেডির ছেলে রাজনীতি করছে না, হ্যাঁ, সো ওরকম হয়, পৃথিবীর সব দেশেই হয়। এখানে পলিটিক্যাল, এখন আপনি একটা রাজনৈতিক পরিবারের মেম্বার, আপনার রাজনীতির প্রতি একটা আগ্রহ হলো, আপনি রাজনীতি করতে চান, আমার তো কোনো অধিকার নেই আপনাকে বাধা দেবার। দ্যাটস অলসো অ্যান্টি ডেমোক্রেটিক, সেটা তাই না? সেটা ভিন্ন আলাপ, কিন্তু হুম। ধরেন একজন ভোটার হুম যে ভোট দিবে, ভোট দিয়ে তার নেতা নির্বাচন করবে, হুম সে যখন ভোট দিতে আসছে সে আসলে কি বিচার করে আসছে? হুম ধরেন আপনার ম্যানিফেস্টোতে যা যা আছে বা আব্দুল জামাতের ম্যানিফেস্টোতে যা যা আছে, সেই ম্যানিফেস্টোকে আসলে ঠিকঠাক মতো তার কানে পৌঁছাচ্ছে, সে তাকে বোঝানো যাচ্ছে, সে জানে? আপনি কি মনে করেন যে আপনাদের ম্যানিফেস্টোতে, বিএনপির ম্যানিফেস্টোতে যা যা আছে কর্মসূচি 31 দফা বাদ দিলাম, আপনার 8টাকে যেটা ছোট করে নিয়ে এসেছেন, সেটাই কি একটা ভোটার জানে? ঠাকুরের কনটেক্সটে তাই তো জানানো হচ্ছে। ঠাকুরের কনটেক্সটে টু বি অনেস্ট এখন তো আসলে বিএনপিরই ম্যানিফেস্টো আছে, আর তো কোনো দলের কিছু নেই। আমি জানি না এখন পর্যন্ত জামাত কিংবা এনসিপি বা অন্য যে দলগুলো তারা কি আসলে কোনো কিছু অফার করেছে কিনা সাধারণ মানুষকে, সেটা আমার জানা নেই। আই মাইট বি রং, হয়তো বা করেছে। কিন্তু ঠাকুরের কনটেক্সটে বলতে পারে, ঠাকুরকার যখন প্রচারণাগুলো হচ্ছে, ঠাকুরকার সাধারণ মানুষকে কিন্তু হেলথ কার্ডের কথা বলা হচ্ছে, ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, তাদের জব অপরচুনিটির কথা বলা হচ্ছে। সো এমন না যে পলিসিগুলোর কথা বলা হচ্ছে না, অবশ্যই পলিসির কথা ইলেকশন ক্যাম্পেইনেই বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনার কাছে একটা জিনিস, আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ভোটার যখন ভোট দেয় তখন আপনার কাছে কি মনে হয় যে সে আসলে একটা ইনফর্ম ডিসিশন নিচ্ছে বাংলাদেশের কনটেক্সটে? আপনার সেটা কি মনে হয়? আমার মনে হয় নেয়। বাংলাদেশের মানুষ এত নাকি বোকাও না। না না, সে দল, নেত্রী, নেতা এসব দেখে, মার্কা দেখে ভোটটা দেয়, নাকি আসলে সে জেনে বুঝে ঠিকঠাক মতো যে এই নেতাটা আসলে বা এই লোক আসলে আমার হ্যাঁ। আসলে কি কাজ, এইভাবে সে বিচার করে আসলে, মানে আপনার যদি একটা ন্যাশনাল ইলেকশনে? সুস্থ এবং একটা নিরপেক্ষ ট্রানজিশনাল প্রসেস থাকে, বাংলাদেশের মানুষ কিন্তু বারে বারে সরকার বদলও করেছে। 1991-তে বিএনপি ক্ষমতা এসেছে, 1996-তে আওয়ামী লীগ এসেছে, আবার 2001-এ বিএনপি এসেছে, 2007-এ আওয়ামী লীগ এসেছে। সো বাংলাদেশের সরকার বদলের ইতিহাস আছে। সো মানে মানুষ যদি ইনফর্ম ডিসিশন না নিত তাহলে কেন তারা সরকার বদল করতো? কারণ একই এলাকাতে একই ফ্যামিলির মেম্বার যখন বারবার একই মার্কা রাজনীতি করে গেছে, ওই এরিয়াতেই দেখা যাচ্ছে 5 বছর পরে আরেকজন ব্যক্তি নির্বাচিত হচ্ছেন। সো এখানে কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি ব্রেকিং দ্যাট, যে ফ্যামিলি লেগাসির কথাটা, সেখানে ইনফর্ম ডিসিশন নিয়ে আরেকজনকে ভোট দিচ্ছে। সো পিপল আর নট ফুলস, আই থিঙ্ক তারা সঠিক সিদ্ধান্তই নেয়। আমাদের অভিজ্ঞতা, মানে সাংবাদিক হিসেবে আমার অভিজ্ঞতা আসলে একটু ভিন্ন। যার দেখেছে সে বছরের পর বছর ধরে আসলে এক জায়গায় ভোট দিয়ে যাচ্ছে। আচ্ছা, সেই যেহেতু সে না, সেটা হচ্ছে একটা পার্সেন্টেজ, এবং এটা দেখুন বাংলাদেশে কিন্তু দেখা গেছে 33% বিএনপিকে ভোট দেয় ইউজুয়ালি, আওয়ামী লীগকে ভোট দেয় 33% ইউজুয়ালি, আর বাকিরা কিন্তু সুইং ভোটার্স। সো দিস সুইং ভোটার্স অ্যাকচুয়ালি দে মেক ইনফর্ম ডিসিশনস। আর যারা বছর পর বছর এক দলকে ভোট দেয়, এটা কিন্তু শুধু বাংলাদেশের সমস্যা না, এটা এটা পৃথিবীর সব সব জায়গাতে। জায়গাতে। ইউ ক্যান হ্যাভ অ্যাফিলিয়েশন, ইউ ক্যান হ্যাভ লাইক সাপোর্ট ফর সাম স্পেসিফিক পার্টি, এবং সেখানে দোষের কিছু নেই। না, সেটা অবশ্যই না। এবার একটু জানতে চাই যে এই যে আমি দিনের পর দিন একটা দলকে ভোট দিচ্ছি, কিন্তু সেই দলটাকেই আবার দেখি যে নির্বাচনের সময় সে আসলে তার নির্বাচনী কৌশল হিসেবে নানা রকম জোটে যাচ্ছে, মানে সেই জোট করে সে ভোট টানার চেষ্টা করছে, এবং জোটের জন্য সে নানা রকম ছাড়ও দিয়ে যাচ্ছে, যেটা আবার কখনো কখনো তার ভোটারকে প্রতারিত করছে। সো এই জোট এবং ভোটের রাজনীতি, এই জায়গাটায় কেন পরিবর্তন আসলো না? আমি ব্যক্তিগতভাবে জোট রাজনীতির পক্ষে নই, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, হ্যাঁ, এবং এটা আমার নিজস্ব স্ট্যান্ড, আমি কাউকে রিপ্রেজেন্ট করি না বাই দ্য ওয়ে, হ্যাঁ, এবং আমি মনে করি যে এই জোটের রাজনীতি আসলে বাংলাদেশে প্রতিটা রাজনৈতিক দলকে মোর অর লেস ক্ষতিগ্রস্ত করে, বিকজ প্রতিটা রাজনৈতিক দলে এক একটা কনস্টিটিউশন আছে, প্রতিটা রাজনৈতিক দলের একটা আদর্শ আছে, হ্যাঁ, এবং বাংলাদেশের মানুষ শুধু না, এই জোটের রাজনীতি কিন্তু পৃথিবীতেই বাই দ্য ওয়ে, এটা শুধু বাংলাদেশে নয়, আপনি ভারতেও জোটের রাজনীতি হয়, পাকিস্তানেও জোটের রাজনীতি হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই জোটের রাজনীতি করলে বাংলাদেশের মানুষ, আপনি ঠিক যেটা বললেন, দে আর লাইক প্রবাবলি দে বিকাম মোর কনফিউজড, হ্যাঁ, এবং তাদের জন্য খুব কঠিন হয়ে যায় যে সিদ্ধান্তটা নেওয়ার। ফর এক্সাম্পল, আমি ধরুন একটা বামপন্থী দলকে পছন্দ করি, বিকজ আমি বামপন্থায় বিশ্বাস করি ফর এক্সাম্পল, কিন্তু সেই দলটি দেখা যাচ্ছে একটি ডানপন্থী দলের সাথে জোট করলো, হ্যাঁ, এটা তো আমার যে বেসিক আদর্শ সেখানে একটা বিশাল আঘাত পেলাম আমি,
আমি বামপন্থে বিশ্বাস করি, সেখানে একটা চরম ডানপন্থী দলের সঙ্গে তুমি জোট করছো, হাউস দ্যাট, ইটস কাইন্ড অফ বিট্রেয়াল। আই ডু এগ্রি উইথ ইউ এখানে, এন্ড এগেইন এটা আমার নিজস্ব চিন্তাভাবনা। ওকে, সেক্ষেত্রে একটু জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে বলা হচ্ছে যে এক ধরনের উগ্র ডানপন্থার উত্থান এবং উগ্রবাদী রাজনীতির উত্থান দেখা যাচ্ছে, এবং তৌহিদি জনতার নামে আমরা দেখলাম যে নানা কিছু চলছে, মব চলছে, হামলা চলছে, নানা কিছু হচ্ছে। আপনি ঠিক সামনের দিনের রাজনীতি কেমন দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে? দিস ইজ এ গুড কোয়েশ্চেন, এবং দ্য থিং ইজ দ্যাট শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে একটা ডানপন্থী রাজনীতির উত্থান ঘটছে। কিন্তু অ্যাট দ্য এন্ড সরকার সেটা কীভাবে হ্যান্ডেল করে, এটাই কিন্তু আসলে একটা জাতির কোর্সটাকে ডিটারমাইন করবে। বাংলাদেশে যে সরকারই গঠিত হোক আগামী নির্বাচন পরে, সেই সরকারের প্রাথমিক দায়িত্ব হবে বাংলাদেশের সমাজে হারমোনি ফিরিয়ে আনা। সেক্ষেত্রে তাদেরকে যদি একটা স্ট্রঙ্গার রোল প্লে করতে হবে, বিকজ দিস নেশন বিলংস টু অল। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ দ্যাট এভরিওয়ান শুড রিয়ালাইজ। হ্যাঁ, এখানে যেমন মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আদিবাসী আছে, পুরুষ নারী আছে। সো প্রত্যেককে নিয়ে এই জাতিকে সামনে এগিয়ে যেতে হবে, এখানে কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই। আমার যেটা মেইন কনসার্ন, যেটা গত 1.5 বছর হয়ে গেছে, গত 15 বছরে, 1.5 বছর আগে গত 15 বছরে কিন্তু তৎকালীন রেজিম উদ্দেশ্যমূলকভাবে তারা একটা ন্যারেটিভ তৈরি করেছে যে যদি আপনি একটা ধার্মিক মানুষ হন তাহলে আপনি জঙ্গিবাদী, উইচ ওয়াজ অ্যাবসলিউটলি রং। এটা করতে গিয়ে অপারেশনের কারণে সায়েন্টিফিক্যালি অ্যাকচুয়ালি ইটস প্রুভেন, আপনি যখন প্রচণ্ড পরিমাণ অপারেশন করে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যায়, এবং তখন সেটা আরও কিন্তু ইন্টেন্স হয়ে যায়, এক্সট্রিম হয়ে যায়। হ্যাঁ, এবং প্রচুর মডারেট মুসলিমকেও আমি দেখেছি, আপনি যখন অপ্রেস করে রাখবেন তাদের মধ্যে একটা এক্সট্রিম একটা ধ্যান ধারণা তৈরি হয়। এটার জন্য দায়ী আসলে তৎকালীন রেজিমই। সো বাংলাদেশে এই ঘটনাটা ঘটে গেছে, ডিনায়াল মোডে থাকার কোনো অবকাশ নেই, ঘটে গেছে। কিন্তু তো আগামী সরকারের জন্য সবচেয়ে জরুরি হবে যে সব ফ্রন্টকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে কী করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। 1.5 বছরে এই সরকার উচিত ছিল ব্যাপারটাকে হ্যান্ডেল করা, বাট আই থিঙ্ক দে কুড নট হ্যান্ডেল ইট ওয়েল। এগেইন ইট ওয়াজ এ ভেরি উইক গভর্নমেন্ট। সামনের রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে এবং সে যদি সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করে, আপনার জন্য কি মনে হয় যে এটা খুব ভালো কিছু হবে? কারণ এই উগ্রবাদ বিশেষ করে নারীকে যেভাবে আঘাত করছে, সংখ্যালঘুকে যেভাবে আঘাত করছে, মাজারকে যেভাবে আঘাত করছে, সেটা আসলে কত ভালো ফল দিবে যদি রাজনৈতিক সরকার এই জায়গায় সমান পাটাতনে সবাইকে দাঁড় করায়? সংখ্যালঘুর আঘাতটার ব্যাপারে আমার একটু অবজেকশন আছে। হ্যাঁ, এই কারণে আমার মনে হয় না যে মানে সংখ্যালঘুকে সংখ্যালঘু চিহ্নিত করে আঘাত কম, মানে খুব বেশি হয়েছে। টু বি অনেস্ট, আমি যেটুকু দেখেছি তার মধ্যে কিছু হয়তো বা কমিউনাল ইনসিডেন্ট ঘটেছে, আর বাকি যেগুলো ভিন্ন ধর্মীর উপর আঘাত হয়েছে, ইটস অল অ্যাবাউট পাওয়ার, মানি, গ্রিড। হ্যাঁ, বাউল মাজারগুলো হচ্ছে কনসার্ন। হ্যাঁ, আমি সেখানে যাচ্ছিলাম যে সাংস্কৃতিক কর্মী, মাজার, বাউল, এই ব্যাপারগুলোতে আঘাতটা আমাকে অনেক বেশি ডিস্টার্ব করেছে, বিকজ বাংলাদেশ ওয়াজ নেভার লাইক দ্যাট। আমি নিজে একটা 90-এর দশকের বড় হওয়া মেয়ে, আমরা একটা অন্যরকম বাংলাদেশ দেখেছিলাম, এবং এমনও হয়েছে, এই কথাটা আমি সব জায়গায় বলি বিকজ এটা নিজের ঠাকুরগাতে আমি দেখেছি, যে সারা রাত যাত্রা শুনে মানুষ মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়তে। হ্যাঁ, এবং আমি এমন মানুষকে চিনি যারা কোনো নামাজ কিন্তু কাজে দেয় না, কিন্তু তার সবচেয়ে প্রিয় বন্ধুটাই হচ্ছে একজন হিন্দু, এবং এখানে তো কোনো অসুবিধা নেই, এবং এটাই বাংলাদেশ ছিল। এক্স্যাক্টলি। এবং মানে এটা তো আমাদের ধর্মেও বলে যে অন্য কোনো ধর্মের উপর জুলুম করা কিন্তু আল্লাহ ভীষণ অপছন্দ করে। তো বাংলাদেশ ইজ আ লিবারাল ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে আমার আপনার কারো অধিকার নাই একজন ব্যক্তি যে আমার আদর্শের বাইরে কিংবা আমি যেটাতে বিশ্বাস করি আমার ফেইথের বিরুদ্ধে কথা বললে তাকে গিয়ে আমরা আঘাত করব। একটা নির্দোষ মানুষকে আঘাত করাও কিন্তু ইসলামে অবৈধ। তা আমি কি করে জানি সে দোষী? মানে হাউ ডু আই অ্যাকচুয়ালি নো? সো এগুলো বিগ কোশ্চেন। নারীর ক্ষেত্রে আসি, সো নারী তো অনিরাপদ। নারীর ব্যাপারটা তো ইটস ভেরি স্যাড। মানে আপনি কিভাবে বসছেন, আপনি কিভাবে হাঁটছেন, আপনি কি কাপড় পরছেন, প্রত্যেকটা বিষয় এখানে জাজ করা। দিস ইজ সো আনফর্চুনেট, অ্যাজ ইফ আমরা একটা মানে সার্কাসের বিষয়বস্তু না। কিন্তু এই যে নারীর উপর যে আক্রমণটা আসলো, কেন মনে হয় যে নারী হঠাৎ করেই আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে গেল? বা আপনি যেটা বলছিলেন যে সামনের দিনে আসলে সবাইকে একসাথে নিতে চাই, সবাইকে একসাথে নিতে গেলে আমি নারী হিসেবে তো ভয় বোধ করব যে তারা তো আমার প্রতি আসলে বন্ধু মনোভাবাপন্ন না, আমি কেন
তাদেরকে সামনে দেখতে চাই? না, এখানে আমার আমার যেটা মনে হয় কি জানেন, যে এখানে আমাদের একটু ডিপলি চিন্তা করতে হবে। নারীকে বাংলাদেশের মতো সমাজ, ভারতের সমাজ কিংবা পাকিস্তানের সমাজ, এরা কিন্তু মানে ট্র্যাডিশনালি দুর্বল মনে করে। হ্যাঁ, তারা মনে করে দে আর ভালনারেবল। সামাজিকভাবে আমাদেরকে মনে করা, এবং অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি সবসময় যেটা সবাইকে বলি যে আমার জায়গাটা আমাকে তৈরি করতে হবে। আমি যদি আমার জায়গাটা ছেড়ে ভয় পেয়ে চলে আসি, ওই জায়গাটা গনা বি অকুপাইড বাই সামওয়ান এলস। ক্ষতিটা কিন্তু আমার অ্যাট দ্য এন্ড। সো আমার জায়গাতে ছেড়ে দেওয়ার প্রশ্ন আসে না। হ্যাঁ, এবং আমি আরেকজনের ভয়ে, আরেকজনের মানে ওখানে উপস্থিত বলে সংকোচ বোধ করে আমি এগোচ্ছি না, তাহলে তো আসলে আর বলার কিছু নাই। হ্যাঁ, তাহলে সামার, আমি রাজনীতিতে তো সেই নারীর অবস্থান তৈরি করতে পারছি না। দিস ইজ স্যাড। না, দিস ইজ স্যাড, কিন্তু আপনার দলে বিএনপিতে আসলে আমার দল কিন্তু বিএনপি নয়, আমি বিএনপি করি না, আমি বিএনপির কোনো পদ নেই, আমার কোনো পদবি নেই। সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির দলে আসলে যেভাবে কথা হয়েছিল যে নারী রাজনৈতিক কর্মীদের বা নারী নেত্রীদেরকে সামনে আসার সুযোগ দেওয়া হবে, আমরা সেটা দেখলাম না। নির্বাচনেও আসলে তাদের সেরকম ভাবে মনোনয়ন দেওয়া হলো না, এবং আবার অনেক মনোনয়ন পাওয়া খুবই সামনের দিকে থাকা নারী নেত্রীদেরকে বসিয়ে দেওয়া হলো। সেটা কেন ঘটলো? না, এখানে অনেকগুলি, এগেইন আই ডোন্ট রিপ্রেজেন্ট বিএনপি। আমার কাছে যেটুকু মনে হয়, হ্যাঁ অ্যাজ অ্যান অবজারভার বলছি, আমার কাছে যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে কিছু সার্ভে হয়, প্রফেশনালি কিছু সার্ভে করানো হয়, হ্যাঁ, যে কোন আসনটিতে কোন ব্যক্তি জিতে আসতে পারবেন। লুক, অ্যাট দ্য এন্ড ইটস পাওয়ার পলিটিক্স। আপনি ক্ষমতায় যাবেন কিভাবে, কারণ ক্ষমতায় গেলে কিন্তু সত্যি অর্থে ডেমোক্রেটিক কান্ট্রিতে আপনি সার্ভ করতে পারবেন। ক্ষমতায় না গিয়ে কিন্তু আপনি ওভাবে পিপলকে সার্ভ করতে পারবেন না। সো প্রত্যেকটি রাজনৈতিক দলের কিন্তু শেষ সিঁড়িটা হওয়া চিন্তা করে তারা আমরা ক্ষমতায় যাব। তো সেখানে তারা হয়তোবা সার্ভেতে দেখেছে কিছু নারী ক্যান্ডিডেট হয়তোবা পিছনে আছে, পুরুষটি আগে, হয়তোবা সেই কারণে করেছে, আমি জানি না, আমি জাস্ট ধরে নিলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নমিনেশনের কথা বাদ দেন, হ্যাঁ, আপনি দলের ইন্টারনাল ফোরামে অ্যাটলিস্ট 30% উইমেনের রিপ্রেজেন্টেশন আপনাকে ইনশিওর করতে হবে, যেটা হয় না, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, আপনি যখন দলের ভেতরে প্রত্যেকটা সংগঠনে, আপনার তো শুধু একটি কেন্দ্রীয় সংগঠন নয়, আপনার ওখানে ছাত্র দল আছে কিংবা শিবির আছে, আপনার ওখানে হয়তো বা কৃষক দল আছে, প্রত্যেকটা সংগঠনে যদি আপনি সামনের দিকে 30% উইমেনের রিপ্রেজেন্টেশন ইনশিওর করতে পারেন, তাহলে ওভাবেই কিন্তু নারী ক্যান্ডিডেট, স্ট্রঙ্গার ক্যান্ডিডেট হয়ে বের হয়ে আসবে। আমরা ওটাই করতে পারি না বলে হয়তো বা সার্ভেতে আমরা দেখি যে উইমেন ক্যান্ডিডেটরা পিছিয়ে থাকে, বিকজ তাদেরকে তো ওই ফ্লোরটাই দেওয়া হয় না। এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি। এই নির্বাচনের পরে আসলে সেই পরিস্থিতি বদলাবে? মানে আমরা যেভাবে মুখে বলছি নারী উন্নয়নের কথা, নারীকে স্পেস দেওয়ার কথা, আমরা জুলাইতেও বলেছিলাম, কিন্তু দেখলাম যে জুলাইয়ের পরে আসলে সেই নারীরাই আসলে নেই। আমি জানি না আসলে, আমি ব্যাপারটাতে আসলে আমি কি মানে নিরাশাও পোষণ করি না, আশাও পোষণ করি না, টু বি অনেস্ট। আমার কাছে ব্যাপারটা একটু আনসার্টেন, হ্যাঁ, গ্রে মনে হচ্ছে, আমি জানি না। আপনার কাছে কি মনে হয় যে কোন কার্ডটা বা কোন ইশতেহারে কোন প্রতিশ্রুতিটা বিএনপির জন্য দুর্দান্ত, মানে এটা আসলে মানুষের জন্য হলো, মানুষকে কাছে টানবে? আমার কাছে মনে হেলথ কার্ড কুড বি দ্য ট্রাম্প কার্ড। এটা যদি সত্যিকারভাবে এর মেসেজটা কনভে করা হয় এবং এটা যদি ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, দ্যাটস গনা বি আ রেভলিউশন চেঞ্জ ফর দ্য হোল কান্ট্রি। বিকজ তারা তো আসলে ইংল্যান্ডের যে হেলথ কেয়ার, সেটা ফরম্যাটে এখানে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে বিএনপি। যদি সেটা হয় তাহলে অ্যামেজিং ঘটনা ঘটবে। মানে আমি নিজে রুট লেভেলে যে হেলথের অবস্থা দেখেছি, তা আমূল বদলে যাবার সম্ভাবনা আছে। রুট লেভেলে আমাদের যে অবস্থা গত 50 বছর ধরে, অসংখ্য, মানে আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে নানা ধরনের উদ্যোগের কথা বলা হয়েছে, আসলে সেখানে কাজ হয়েছে 5% বা 10% এরকম। আপনাদের যে প্রতিশ্রুতি, সেটা যথেষ্ট উচ্চাভিলাষী প্রতিশ্রুতি। আপনারা বলছেন যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে, যার 80% হবে নারী। আরেকটি প্রতিশ্রুতি বিএনপি থেকে বলা হচ্ছে যে একেবারে সবগুলো হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলোকে এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনা হবে। এটা করতে আসলে কতদিন সময় লাগতে পারে? কারণ আমাদের ডাক্তারের অভাব, আমাদের স্বাস্থ্যকর্মীর অভাব, সেখানে নিয়োগ নিয়ে একটা বিরাট জটিলতা আছে। কিভাবে সম্ভব আসলে এইটা এই সময় বাস্তবায়ন করা? স্বাস্থ্যকর্মী হিসেবে আপনি কি মনে করেন? 1 লাখ আর স্বাস্থ্যকর্মীর মধ্যে 80% নারী, এটা কিন্তু কঠিন কোনো কাজ আমার মনে হয় না। কেন মনে হয় না বলি, বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের জেলা কতগুলা, প্রতিটা আপনি ধরুন ঠাকুরগাঁও কনস্টিটিউয়েন্সিতে আপনার প্রায় 5.5 লাখ লোক আছে। সেই বাংলাদেশের 300টা আসন আছে। হ্যাঁ,
300টা আসনে আপনার, এগুলো কিন্তু সব ভোটারদের কথা আমি বলছি, 5.5 লাখ ভোটার আছে। সো আপনি প্রতিটা কনস্টিটিউয়েন্সি থেকেও যদি আপনি 500টা করে মানুষ নেন, 500টা, এবং মানে আনএমপ্লয়মেন্টের কথা বললাম না ঠাকুরকে গিয়ে, ভয়ঙ্কর আনএমপ্লয়মেন্ট। এবং আমি যখন মহিলাদের সঙ্গে কথা বলছি তখন তারা আমাকে বলছে যে একটা গার্মেন্টস করা যায় না পাশে, হ্যাঁ, মেয়েরা কাজ করবে, বিকজ ঠাকুরগাঁও তো একদম দ্য আদার এন্ড অফ দ্য কান্ট্রি, এবং নর্থ বেঙ্গল কিন্তু যথেষ্ট অবহেলিত, টু বি অনেস্ট। হ্যাঁ, অ্যান্ড আই ডোন্ট নো মানে এটা কি মানে শেখ হাসিনার বাড়ি এদিকে ছিল বলে কিনা আমি জানি না, গত 15 বছর নর্থ বেঙ্গলকে যথেষ্ট অবহেলা করা আছে, এবং এটা সুযোগও কিন্তু ফার রাইট গোষ্ঠীগুলো নেয়, জাস্ট ফর সেইং। হ্যাঁ, তো যাই হোক, তো ওখানে তারা বলছে আমাদের কাজ কোথায়। হ্যাঁ, এবং আপনি দেখেন একটা পরিবারে যখন একটা মেয়ে কাজ করে তখন কিন্তু পরিবারটা অন্যভাবে এগিয়ে যায়। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি মাচ পসিবল। ব্যুরোক্রেসি হেল্প লাগবে বাংলাদেশে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে প্রবলেমটা কিন্তু ব্যুরোক্রেসিতে। পলিটিশিয়ানদের নিয়তে অসুবিধা নাই, হ্যাঁ, নিয়ত আছে, ম্যানিফেস্টো আছে, পলিসি আছে। আমি অস্ট্রেলিয়ার কনটেক্সটে বলি, অস্ট্রেলিয়াতে কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্টের কাজ, আসল কাজটা করে কিন্তু ব্যুরোক্রেটরা, পৃথিবীর সব দেশেই। এবং ওখানে ব্যুরোক্রেটরা যে কী গতিতে কাজ করে, কি এক্সপার্ট ফোরাম নিয়ে কাজ করে সেটা তো আমি জানি, এবং কী ধরনের কনসালটেশনের মধ্য দিয়ে আমরা যাই। সো বাংলাদেশের আসল চেঞ্জটা হওয়া দরকার ছিল ব্যুরোক্রেসিতে। আই হোপ ওই চেঞ্জটা করা সম্ভব হবে। আমি নিজে প্লিজ দ্য ব্যুরোক্রেটস দ্যাটস ওয়াচিং দ্য শো, আমার কাছে মনে হয় যে আপনি যদি ব্যুরোক্রেটদের যে এন্ট্রি লেভেলটা, বিসিএস পরীক্ষা তো একটা, হ্যাঁ, আপনি যদি কনসালটেশনের মানে কনসালটেন্ট আরও বেশি নিয়োগ করতে পারেন, ধরেন আপনি 50% আপনি কনসালটেন্ট নিয়োগ করবেন, হ্যাঁ, বেসড অন দ্য এক্সপার্টাইজ, তাহলে বাংলাদেশের ব্যুরোক্রেসির চেহারা বদলে যাবে। এবং কন্ট্রাক্ট, ধরেন আপনি 2 বছর একটা কন্ট্রাক্ট দিচ্ছেন, আমাকে 2 বছরের মধ্যে আপনি এই 1 লাখ মানুষ থেকে 80% নারী স্বাস্থ্যকর্মী বের করে নিয়ে আসবেন, অ্যান্ড দ্যাটস ইউর কন্ট্রাক্ট। ইটস ভেরি মাচ পসিবল। তারপরে হচ্ছে চাকরির ধরনটাও বদলাতে হবে, হ্যাঁ, মানে হ্যাঁ, পুরো পরিবর্তনটাই আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখছি যে আপনারা মানে ইটস ভেরি ইউনিক বলা যেতে পারে যে প্রত্যেক গ্রামের ঘরে ঘরে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দেওয়ার যে প্ল্যানটা, যে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা যাবেন সেখানে ডায়রিয়া, ডায়াবেটিক্স, হার্ট প্রবলেম, এই সব কিছু দেখা হবে। আমার জন্য বাংলাদেশে থাকা একটা মানুষের জন্য এটা খুবই সারপ্রাইজিং যে আমার ঘরে এসে দেখে যাবে একজন। এইটা আসলে কতটা বাস্তব বলে আপনার কাছে মনে হয়? এটা কিভাবে সম্ভব? মানে আমার কাছে সম্ভব মনে হচ্ছে না আর কি, যে একটা গ্রামের কৃষক, মানে এটা তার কাছে আসলেই খুবই দুর্দান্ত একটা ব্যাপার যদি ঘটে। কিন্তু এটাকে ঘটানো যাবে। এখন তো আপনার এআই প্রিভেন্টিভ যে মেডিকেল ডিভাইসগুলো হয়ে গেছে, এটা খুবই সম্ভব। আপনি তো ঘরে বসেই তো ডায়াবেটিস চেক করা যায় না? আপনি ঘরে বসে ব্লাড প্রেশার চেক করছে, হ্যাঁ, না কেন সম্ভব না? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে তো আপনার জনসংখ্যার কিন্তু 100%ই কিন্তু অ্যাডাল্ট না, আপনার কিন্তু প্রচুর এখন মানে বাচ্চা আছে, শিশু আছে। আপনাকে যে আপনি যদি ক্যাটাগরি করে নেন, হ্যাঁ, যে একটি বাসায় আপনি 2 জনের স্বাস্থ্য চেক করবেন, হেলথ চেক করবেন, why not possible? আপনি যখন 1 লাখ কর্মী নিয়োগ দিচ্ছেন, তার মধ্যে 80% মহিলা, ইটস ভেরি মাচ ডুয়েবল। সেদিন এক ভদ্রলোক আমার কাছে আসলেন, উনি স্বাস্থ্য সুমারি নামে একটা কাজ করতে চান, এবং ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল আইডিয়া। আর আমাদের এত মানুষ, আমরা যদি মানুষগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারি, ইটস ভেরি মাচ পসিবল। চায়নাতে করেছে না? চায়নাতে তো একই সমস্যা ছিল, মানে প্রচুর মানুষ, কিন্তু তারা ঠিকভাবে পলিসিগুলো তৈরি করে মানুষগুলোকে কাজে লাগিয়েছে। একে চায়না কোথায় চলে গেছে? এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যয়। হ্যাঁ, স্বাস্থ্য ব্যয় নিয়ে আসলে খুব আলাপ আমি দেখলাম না আপনাদের ইশতেহারে। কেন সেটা নেই যে স্বাস্থ্য ব্যয়, মানে আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের অবস্থা আসলে ত্রাহি এই ব্যয় নিয়ে। এটা কমানোর জন্য তেমন আলাপ কেন নাই? আমি এটা জানি না। আসলে স্বাস্থ্য ব্যয়ের ব্যাপারটা তাদের পলিসিতে কীভাবে আলোচনা করা হয়েছে সেটা আমি জানি না, বাট আমি নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু বলতে পারি যে পৃথিবীর সব দেশে এই ধরনের সোশ্যাল হেলথ কেয়ারের যে ব্যবস্থাগুলো করা হয়, গভর্নমেন্ট পাবলিক পার্টনারশিপের একটা পলিসি আছে যে গভর্নমেন্ট হাফ দিবে এবং যে রোগী সে হাফ দিবে, এই একটা পলিসি আছে। কিন্তু আমাদের মানে স্পেশালাইজড হসপিটালগুলোতে যে খরচ, এটা আসলে কিভাবে বহন করবে একজন রোগী? হ্যাঁ, স্পেশালাইজড মনিটরিং বা স্পেশালাইজড হসপিটালগুলোতে তো আপনার সাধারণ রোগীরা যাবে না। মানে যেটুকু আমি বুঝতে পেরেছি, তারা যেগুলো আপনার সরকারি হাসপাতাল, সেখানেই সুযোগ সুবিধাগুলো নিয়ে যাবে, এবং সেখানে যেটা করা হবে, যেটা বাইরেও করা হয়, যে যারা হাই ট্যাক্স পেয়ার, যারা বাংলাদেশে তো প্রচুর ধনী আছে, হ্যাঁ, প্রচুর ধনীদের ট্যাক্সগুলো বেড়ে যাবে, হ্যাঁ, এবং এটা ধনীরা শুনলে আবার মন খারাপ করবে, হ্যাঁ, কিন্তু আসলেই তাদের ট্যাক্স বাড়ানোর যৌক্তিক কারণও আছে, বিকজ দে ডু লিভ আ লাক্সারিয়াস লাইফ ইন আ কান্ট্রি লাইক বাংলাদেশ, হ্যাঁ, সেখানে তাদের ট্যাক্সের একটা বড় অংশ চলে যাবে স্বাস্থ্য খাতে।
এটা বাইরে বিভিন্ন দেশে যেটা হয়, আমি নিজে আমার কাছে প্রতি বছর যখন ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হয় অস্ট্রেলিয়াতে, আমার কাছে একটা চিঠি আসে সরকার থেকে। সেখানে দেখায় যে আমি যত টাকা ট্যাক্স দিয়েছি তার কত পার্সেন্ট আমার স্বাস্থ্য খাতে গেছে, কত পার্সেন্ট এডুকেশনে গেছে, কত পার্সেন্ট গেছে যোগাযোগে। সো ইটস এ ভেরি ক্লিয়ার পিকচার। আই নো যে আমার টাকা কোথায় কত যাচ্ছে। এই ধরনের ব্যবস্থাগুলো বাংলাদেশে চালু করা সম্ভব, এবং তখন যারা হাই ট্যাক্স পেয়ার তারাও জানবে যে না, আমার টাকাটা ঠিক কাজেই যাচ্ছে। সো আই হোপ দে ওয়ন্ট হ্যাভ এনি অবজেকশন, আই থিঙ্ক সো। হ্যাঁ। কিন্তু আপনার কাছে কি মনে হয় মাঠে কাজ করতে যে আর কোন দল কোন পলিসি নিয়ে বেশি এগিয়ে আছে? আর কোনো পলিসি কি আছে কোনো দলের? আমি তো কোনো পলিসি জানি না, আসলেই জানি আমরা না। শুরুতে একটা পলিসি বলছিলাম যে নারীরা ঘরে ঘরে যাচ্ছেন। হ্যাঁ, নারীরা ঘরে ঘরে যাচ্ছেন, তারা গিয়ে আমি যদি দেখি কিন্তু অন্য দলগুলো আসলে হ্যাঁ। কিভাবে প্রচারের মাঠে আছে, যেখানে বিএনপি আসলে একটু ব্যাকফুটে। আচ্ছা, হ্যাঁ, অন্য দলগুলো যেটা করছে তারা ধর্মের দোহাই দিয়ে তারা তাদের মার্কায় ভোট চাচ্ছেন। এই নির্বাচনটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। এখন এই জাতিকে ঠিক করতে হবে, তারা আসলে কি চায়, তারা কি আসলে দেশকে এগিয়ে নিতে চায় কিনা, তারা তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য কি চায়, তারা তাদের পরিবারের জন্য কি চায়, তাদের পরিবারের স্বাস্থ্যের জন্য কি চায়, এগুলো জাতিকেই আসলে মানুষকে বুঝতে হবে। এখন দেখুন, আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি নিজে নামাজ পড়ি, কখনো কখনো আমার নামাজ কাজাও হয়। আমার ধর্ম আমার কাছে, আমার ইসলামটা আমার কাছে, আই ফাইন্ড ইট ভেরি প্রেশাস। কিন্তু আমার বোঝাপড়টা আমার আল্লাহর কাছে। আমি নিজে ব্যক্তিগতভাবে কেউ যদি এখন আমার কাছে এসে বলে তুমি এই মার্কে ভোট না দিলে তুমি জান্নাত পাবা না, অ্যাবসলিউটলি অন ইসলামিক কথা। আমি পৃথিবীর কোথাও দেখিনি, কোনো ধর্মগ্রন্থে দেখিনি যে একটি জাতীয় নির্বাচনে একটি রাজনৈতিক দল, যে দল ক্ষমতায় যেতে চায়, সরকারে যেতে চায়, সেই দলটির মার্কায় ভোট না দিলে আমার ধর্ম নষ্ট হয়ে যাবে। এর থেকে বেশি হাস্যকর কথা, এটা তো আল্লাহ আমার মনে হয় যে অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে এটা কি ভয়ঙ্কর কথা। এখন বাংলাদেশের মানুষের হাতে সব কিছু, তারা যদি মনে করে তারা এই রকম ভয়ঙ্কর কথা শুনে হ্যাঁ তারা ওই মার্কাতে যেতে চায়, আমার আসলে বলার কিছু নেই। বাট আই হোপ অ্যান্ড আই প্রে, আই সিনসিয়ারলি প্রে এ জাতির ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্তটা নেবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে জামাত তার প্রচারের ক্ষেত্রে কোন কোন টুল বেশি ব্যবহার করছে বলে আপনি মনে করেন? আমি যেটা দেখেছি, জামাত তার প্রচারের ক্ষেত্রে গত 15 বছর ধরে তাদের যে রাইজ হয়েছে, সেখানে তাদের যারা নারী কর্মী আছেন, হ্যাঁ, তারা বেশ কাজ করেছেন। এখন তারা ধর্মের কথা বলেছেন এবং তারা সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছেন। এসব বলে তারা যথেষ্ট কিন্তু সাধারণ মানুষের কাছে গেছেন। জামাত আমার মনে হয় এই ব্যাপারটাকে সবচেয়ে বেশি ইউজ করে, তাদের নারী কর্মীদের সবচেয়ে বেশি ইউজ করেছে, টুল হিসেবে ব্যবহার করছে। এই মুহূর্তে ঠাকুরগাঁয় আপনার কাছে কি মনে হচ্ছে যে এই টুলগুলির দিকে কি মানুষ ঝুঁকে পড়ছে? আমার মনে হয় কি জানেন, টুল তো ইউজড হতেই পারে, বা দ্যাট দেন ভোটের দিন আমরা বুঝবো যে আসলেই মানুষ কি সিদ্ধান্ত নিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের মানুষ এত বোকা না, হ্যাঁ, এবং আশা করি তারা সঠিক সিদ্ধান্তটি নিবে। এবং এদেশের 80-85% মুসলমান, এবং এরা কিন্তু ধর্মপ্রিয়, ধর্মভীরু, কিন্তু এরা কেউ কিন্তু এক্সট্রিম না। আমার কাছে কখনোই মনে হয়নি যে এই জাতির মেজরিটি উগ্র। হ্যাঁ, এবং আমি আশা করি যে বাংলাদেশের যে বিউটি, এটা কিন্তু এটাই, দিস ইজ আওয়ার কালচার। আশা করি সেটা থাকবে ইনশাআল্লাহ। লেটস সি। অনেক ধন্যবাদ। আপনি বারবার আপনি বলছিলেন যে আমি আসলে আশার কথা বলতে পারছি না, কিন্তু শেষ হলে কিন্তু আশার কথা দিচ্ছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরাও আশা করি, মানে আমরা সবাই আসলে তাই আশা করি জি, যে বাংলাদেশকে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশটা এই নির্বাচনের মাধ্যমে বের হয়ে আসবে। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। যেই বাংলাদেশকে আমরা দেখতে চাই সেই বাংলাদেশটা এই নির্বাচনের মাধ্যমেই বের হয়ে আসবে। আমি জানি যারা আজকে দেখছেন তারা সবাই এমনটাই ভাবছেন। সেই দারুণ বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকেই আমরা সামনে দিয়ে দেখতে চাই। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।